এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ঘাল লেপ্টে থাকা চুলে সুঠাম হাতের স্পর্শে সরে গেছে। উন্মুক্ত হয় গ্রীবাদেশ, সুপরিচিত ছোঁয়া। তারপরও কম্পন ধরায়। মিশ্রণ গর্দনে নাক ডুবিয়ে আবদ্ধ করে ফেলল চওড়া কায়ায়। সরু অধরষ্টে একের পর এক প্রগাঢ় স্পর্শে উন্মুক্ত করে। ভোলায় ভেসে চন্দ্রমল্লিকা হাত খামছে ধরে মাহরুরের। এক মুহূর্ত নিঃশ্বাস নিতে দেবে না এই পাগলাটে পুরুষ। তার ছোঁয়ায় সত্যি একদিন মৃত্যু হবে। মল্লিকাকে নিজের সম্মুখে ঘুরিয়ে ঘোর লাগানো কণ্ঠে তুলে বলল, এসে গেছি অভিমান ভাঙাতে রূপবান। মধ্যিখানে আরও 2 মাস কেটে গেছে। দিন চলছে সবসময়ের মতন একই নিয়মে। খুনসুটি, অভিমান, ভালোবাসায়। আজকাল নতুন দায়িত্ব মাথায় নিয়েছে মাহরুর। মিষ্টি এবং মিষ্টির মা দুজনকেই একসাথে নিজের ছাত্রী বানিয়েছে। পড়ায় দুজনকে। মিষ্টির অত্যাবশ্যকীয় পড়ালেখা আর মল্লিকার জ্ঞান বাড়ানোর জন্য নিজের পুরনো বইগুলোতে পড়তে দেয়। আগ্রহ নিয়ে পড়েও সে। দোকানের ব্যাপারে কোনো চিন্তাই করতে হয় না। মাস শেষ হওয়ার আগেই ভরসাযোগ্য দুলালকে পেয়েছে। অফিসে তানিয়া থাকে ডিরেক্টরের নজরে নজরে। সেও কোনো সমস্যার সৃষ্টি করতে পারেনি। শিরিনের আগমন ঘটেছে কয়েকবার। রেদওয়ানের সাথে আলাপ তো হয় 2 দিন পরপরই। টাকা ফেরত দিয়েছে অর্ধেকাংশ। আরও বাকি আছে। অনেকটা হিসেব নিকেশ করে চলছে জীবন। দেখতে দেখতে ঈদ উল আজহা চলে এসেছে। হাট বসেছে পুরো মহল্লা জুড়ে। নানান পশুর বিশাল সমাহার। বাচ্চাদের আনাগোনা বেশি বড় মানুষের চেয়ে। অফিস শেষে বাড়ি ফিরে মাহরুর মিষ্টিকে বলল, আম্মা যান, জি মাহি বাবা। রেডি হন, আপনাকে হাট দেখিয়ে আনি। মিষ্টি এক পায়ে রাজি। স্কুল থেকে আসা যাওয়ার পথে গরু, ছাগল, উট দেখেছে। মায়ের কাছে বায়না করেছে কাছে যাবে, আদর করবে তাদের। তার মা হাত উঁচিয়ে না করে দেয়, উল্টো পথে নিয়ে আসে তাদের। পশু পাখি অনেক ভয় পায় মল্লিকা। সেই ইচ্ছেটাই মাহরুর পূরণ করবে। মাহরুর হাঁটু গেড়ে ঝুঁকে মিষ্টির পায়ে ছোট্ট জুতা পরিয়ে দিল। যাওয়ার পথে একবার মল্লিকাকে প্রশ্ন করল, যাবি নাকি? মল্লিকা উত্তর দেয়, না বাবা, আপনারাই যান, আমার ভয় করে অনেক। মিষ্টি মল্লিকাকে ভেঙিয়ে বলল, ভীতু মা, ভীতু মা। সন্ধ্যার সাজ আজ ভিন্ন। কম সমাগমের এলাকায় আজ চারিপাশে কোলাহল। বড় বড় ট্রাক বোঝাই করে আসছে কোরবানির পশু। রাস্তা ময়লায় আবৃত। আগেও ঈদ দেখেছে মিষ্টি। অন্য বাড়ির গরু ছাগল দেখতে যেত, আদর করত, তাদের খাওয়াতো। আজও ওই ঈদটা ফিরে এসেছে বলে বুঝল মিষ্টি। বলল, মাহি বাবা, হ্যাঁ। আমাদের আগের বাড়িটা আছে না, যেখানে দাদি থাকতো, ওই বাড়ির পাশে আমার একটা বন্ধু আছে, ওর নাম হলো পিচ্চি। ওদের বাড়িতে যাব। পিচ্চি ভীষণ অদ্ভুত নাম। তবে মাহরুরের বাগানবাড়ির কথা শুনে মোটেও পছন্দ হলো না। ওই রাস্তায় যাবে না, একদম না। ভয়ে নয়, চায় না অহেতুক সমালোচনার শিকার হোক। যত ঝামেলামুক্ত থাকা যায় তত ভালো। মিষ্টিকে বলল, ওখানে যাব না মা, সামনে হাটে চলো, গরু দেখে আসি। পিচিদের বাড়িতেও ছোট্ট ছাগল আছে, ওরা কিনেছে সাদা ছাগল। আমি ওকে আদর করব। তুই সাদা ছাগল দেখতে চাস তো? মিষ্টি মাথা উপর নিচ করে বলল, হ্যাঁ। পিচ্চিদের বাসায় মাত্র একটা ছাগল আর হাটে অনেকগুলো ছাগল। অনেকগুলো মাহি বাবা। মাহরুর হেসে বলল, অনেকগুলো ছাগল, চল দেখে আসি। ঠিক আছে চলো। প্রথমে বড় আকারে পশু দিয়ে শুরু করে। লম্বা লম্বা উট দেখে চক্ষু ছানা পড়া মিষ্টির। মায়ের মতোই রূপ তার। সাধারণের মধ্যেই অসাধারণ, তবে রং একেবারে মাহরুরের মতন। ফারহান ছিল কৃষ্ণবর্ণের সুদর্শন একজন পুরুষ। তার দেহ গঠনের কাছে চাপা রং ছিল ফিকে, অথচ তার মেয়ের রং মিলে যায় মাহরুরের সাথে। অদ্ভুত লীলাখেলা সৃষ্টিকর্তার। গোল টসটসে গাল, প্রায় অনেক সময় লাভ আভায় ছড়িয়ে থাকে এই বাচ্চা মেয়ের। চোখ দুটো বিশাল, অবাক হলে আরও প্রসারিত করে নেত্রদ্বয়কে, আবার ঠোঁট কামড়ে নেয়। আদুরে কন্যা বলে ওঠে তার বাবার উদ্দেশ্যে, ও বাবা, ছাগল দেখবো না? বাবার আগে মাহি শব্দটি যোগ হয়নি। হয়তো এত এত পশু দেখে ঘুরে আছে, ধ্যান যায়নি। আলগোছে বলে ফেলেছে। মাহরুর খুশি হয় অনেক। হোক মাহি বাবা অথবা বাবা, দুটোই যে মিষ্টির মুখে শান্তির বাণী। মেয়ের গালে শক্ত চুমু খেয়ে বলল, দেখবো তো আম্মা, আগে গরু দেখি। গরু দেখে ছাগল দেখবো? হ্যাঁ।
মানুষের সমাগমে হাট বাজার, দরদামা কষাকষি চলছে। ঈদের বাকি 4 দিন, চড়া দাম সবখানে। উচ্চবিত্তরা টাকার হিসেব না করেই কিনছে পশু, কেউ আবার স্বল্প টাকায় ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের নিয়ে। নিজেদের সাধ্যমতো পেলেই বাচ্চাদের মুখে হাসি ফোটানো যাবে। বড়দের আর ঈদ আসে বাচ্চাদের জন্য, তাদের মুখে হাসি দেখে ঈদের আনন্দ ভোগ করতে পারে তাদের মা বাবা। গরু দেখার প্রতি বিশেষ কোনো আগ্রহ নেই মিষ্টির। বাবার কোলে ঘাড় আঁকিয়ে বাঁকিয়ে কিছু একটা খুঁজছে। নিশ্চয়ই ছাগল। একটু পর পর বিড়বিড় করে সাদা ছাগল বলে। অতঃপর মাহরুর ছাগলের দিকটাও গেল। এবার মিষ্টির আনন্দ দেখে কে। ভয় ভীতি কাটিয়ে নেমে যায় তরতরিয়ে কোল থেকে, গিয়ে দাঁড়ালো এক ঝাঁক ছাগলের দিকে। বেছে বেছে একটি ছাগল মনে ধরল তার। ধবধবে সাদা, তবে মাথার অংশে একটু কালো। মিষ্টি ছাগলের মালিককে। আঙ্কেল আঙ্কেল। মালিক উঠে দাঁড়ায়, কোমরে গামছা পেঁচিয়ে বলল, বলো খুকি। ওর মাথার কালো দাগ ধুয়ে পরিষ্কার করে দেন। হাসি ফেটে পড়লেন মালিক। সাথে মাহরুর আর আশেপাশের মানুষও বোকা চোখে তাকায় মিষ্টি। মালিক বলে উঠল, এটা তো পরিষ্কার করা যাইব না। তাহলে আমাকে একটা সাদা ছাগল দেন, দাগ ছাড়া। মালিক বাচ্চামো দেখে এক ঝাঁক ছাগলের মধ্যে একটি সাদা ছোট্ট ছাগল এনে মিষ্টির সামনে দাঁড় করায়, বলে, এই লও। মিষ্টি হাত দিয়ে আদর করতে লাগলো ছাগলকে। অদ্ভুত কাণ্ড ঘটায় পরপর। চুমু দিয়ে বসে ছাগলের মাথায়। মাহরুর এগিয়ে আসে, বলে, আম্মা চুমু দেয় না? কেন? এই বাবু ছাগলটা সুন্দর। হ্যাঁ সুন্দর, কিন্তু হাত দিয়ে আদর করতে হয়। হাঁটু ভাঁজ করে মিষ্টি কাছে এসে বসলো মাহরুর। ছাগলের দড়ি ধরে মিষ্টি বলল মালিককে, আঙ্কেল ওকে আমাদের বাড়ি নিয়ে যাই, এই যে সামনেই আমাদের বাড়ি। মালিক আরেক দফা হাসলেন, বললেন, পয়সা আনছনি? আমার বাসায় মাটি ব্যাংকে পয়সা আছে, আপনাকে দিব। সরল মন মিষ্টির। এখনও বয়সের সীমা সেই কোঠায় যেখানে বাস্তবতার অমুখাপেক্ষী। ছোট মনে যতটুকু বুঝেছে ততটুকুই বলেছে। সে তো জানে না তার মায়ের দেওয়া ছোট্ট পয়সায় তার এই পছন্দের জিনিস কেনা যাবে না। মাহরুর বলল, পয়সা দিয়ে ছাগল কেনা যাবে না আম্মা। কেন বাবা? এই ছাগলটা আমার পছন্দ হয়েছে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। মাহরুর উঠে দাঁড়ালো। ছাগলটি ভালো মতো দেখে শুনে দাম জিজ্ঞেস করে বলে, দাম কেমন চাচা? দাম চাইলে 16,000। এতটুকু ছাগল 16,000 টাকা। সত্যি অনেক ঊর্ধ্বগতি। 16,000 টাকা এই হাতে শুনতে ছোট অঙ্ক মনে হলেও মাহরুরের কাছে বেশ বটে। অফিস আর দোকান সব মিলিয়ে সংসার চলে। টুকটাক শখ আহ্লাদ পূরণ হয়, তবে মন খারাপ হয়ে গেল। মিষ্টি বলল, নিব মাহি বাবা, আমি এই বাবু ছাগলকে বাড়ি নিয়ে যাব। নেতানো মুখে মাহরুর বলল, এখন না আম্মা, পরে। আমি এক্ষুনি নিব। গলার জোর বাড়িয়ে বলল মিষ্টি। ছাগলের দড়ি টানতে শুরু করলো। তার সমান ছাগলকে টেনে নিবে অত শক্তি আছে মালিকও সামনে দাঁড়িয়ে। এভাবেই নিয়ে যাওয়া যায় না যেখানে মিষ্টির অভিভাবক কিনতে নারাজ। মাহরুর বোঝানোর ভঙ্গিতে বলল, আম্মা, বাবার কাছে এখন টাকা নেই, আমি তোকে কিনে দিব পরে, কথা দিচ্ছি। আমি টাকা দিই, আমার ব্যাংকে টাকা আছে তো। ওই টাকা দিয়ে হবে না মিষ্টি। মালিক মিষ্টির হাত থেকে ছাগল ছাড়িয়ে বেঁধে রাখলো। শক্ত শরীরে দাঁড়িয়ে আছে মিষ্টি, কোনো নড়চড় নেই। চোখ টলমল করতে শুরু করলো পানিতে। ঠোঁট উল্টে আছে, বোঝা গেল এখনই কেঁদে দিবে। কাঁদিস না মা, আমি বললাম আমি তোকে এর চেয়ে বড় সাদা ছাগল কিনে দিব। আমার এই ছাগলটাই লাগবে, কিনে দাও না মাহি বাবা। কেঁদে ফেলেছে মিষ্টি। গোল তুলতুলে গাল বেয়ে অনবরত অশ্রু ঝরছে। বেঁধে রাখা ছাগলের দড়ি আবার ধরলো। সে ছাড়বে না। মাহরুর চেষ্টা করলো আরও কিছুক্ষণ। বোঝে তার স্বল্প বয়সী মেয়ে, তার বোঝালে বোঝে, তবে আজ কেন বাহানা কাজে দিল না। প্রথমবার মিষ্টি মেয়ের জেদ দেখা গেল। মাহরুর তাকে কোলে তুলে নিলে জোর বাড়ে কান্নার। চিৎকার দিয়ে আমার সাদা ছাগল বলে চেঁচাতে লাগলো। কান্না মাখা গাল মুছতে মুছতে মাহরুর বেরিয়ে গেল হাট থেকে। মিষ্টি এখনও কেঁদে চলেছে। বাড়ি ফিরে এসেছে। সিঁড়িঘর থেকে কান্নার আওয়াজ চিনে ফেলে মল্লিকা। দৌড়ে দরজা খুলে কয়েক সিঁড়ি নেমে আসে। মাহরুরের কোলে মিষ্টিকে কেঁদে কেঁদে নাজেহাল অবস্থা দেখে বিচলিত সুরে প্রশ্ন করলো, কি হয়েছে, কাঁদছে কেন? মিষ্টি মাহরুরের কোল ছেড়ে মল্লিকার কাছে লাফিয়ে পড়ে, বলে, পচা মাহি বাবা, আমাকে সাদা ছাগল কিনে দেয়নি, আমাকে এখন চকলেটও দেয় না। আমি একদম আর কথাই বলবো না তার সাথে, তাকাবো না। মাহি বাবা একদম ভালো না।
মাহরুর মলিন মুখে চেয়ে আছে, ওষ্ঠজোড়া কিঞ্চিত ফাঁকা। পুরুষালী সুদর্শন মুখটায় মনে হলো বিষাদ ছুঁয়েছে। মিষ্টির কান্নারত গালে হাত রেখে মাহরুরের পানে চেয়ে হুট করে পলক ফেলল মাহরুর কয়েক দফা। বলল অত্যন্ত ধিমে গলায়, ওকে বোঝাস যেন কান্না না করে। টাকা থাকলে ওর চাওয়া অপূর্ণ রাখতাম না। দোকানটা নিয়ে এখন আর হাতে তেমন টাকা থাকে না। আপনি কি? মল্লিকা বলতে যাচ্ছিল মাহরুর কি কষ্ট পেয়েছে, রাগ হয়েছে। কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই মাহরুর চোখ নামিয়ে বলল, দোকানে যাচ্ছি, একটু পর ফিরে আসবো। কিছু লাগবে? মল্লিকা মাথা দুদিকে দুলিয়ে নাবোধক উত্তর দেয়। মাহরুরও এক পলক মিষ্টির দিকে চেয়ে চলে গেল। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভেজায় মল্লিকা। মেয়ে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। কি করবে, কি করে বোঝাবে? এই সংসারে ভালোবাসার অভাব না থাকলেও টাকা নামক কাগজে খড়খড়ে বস্তুটা নেই, সে তো ছোট, কি বুঝবে অভাব? মাহরুরও জানে, বুঝে, তবে কিছু ব্যাপার হৃদয়ে গিয়ে লাগে, হোক বুঝতার ব্যক্তিত্ব অথবা নাদান হৃদয়, নিজের অজান্তে বেদনার ছায়ে ঘিরে ধরে। দোকানে হিসাব নিকাশ করলো মাহরুর, সাথে বেতনের টাকা সহ লাভ অংশ যোগ করলো। সংসারের হিসেবটাও করেছে। এই মাসে রেদনের টাকা দেওয়া হয়ে যাবে। দুলালের হাতে তার বেতন ধরিয়ে দিল। কিছু টাকা বোনাসও দিয়েছে। দুলাল বলল, টাকা বেশি দিছেন। শান্ত কণ্ঠে মাহরুর উত্তর দেয়, ইচ্ছে করেই দিয়েছি। ঈদ 4 দিন পর। তোর ঈদ বোনাস? ভাই, হুম। আপনার মনটা মনে হয় ভালো না। অগোচরে দীর্ঘশ্বাস ফেলে মাহরুর। ধরে ফেলেছে এই ছেলেটি। ফিকে হেসে বলল, তেমন কিছুই না, অফিসে কাজের চাপ। আচ্ছা ভাই, আমি আরো ভাবলাম আমার হাসি খুশি ভাইজানের হঠাৎ কি হইলো। আরও কিছু টাকা আলাদা করে পকেটে ভরে নিল। দোকান বন্ধ করে আবার হাঁটা দিয়েছে হাটের দিকে। হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো সেই জায়গায়। সেই ছাগলটা এখনও বিক্রি হয়নি, সেখানেই বাঁধা। নিজের চুলে হাত ফিরিয়ে মাহরুর আমতা আমতা করে ছাগলের মালিককে বলল, ছাগলটা কত হলে দিবেন? ভাই আপনি সন্ধ্যায় আসলেন, তাই না? জি। আপনার মায়েরটা কাঁদতেছিল, আমি মায়ের মন রাখমু। একদম কইতাছি 14,000 টাকা। অন্য মানুষ হইলে 15, এর নিচে নামতাম না। আরও শঙ্কিত হয় মাহরুর। পকেটে হাত রাখে, টাকা স্বল্প। কিছু সময় দাঁড়িয়ে থাকলো, ভেবেচিন্তে বলল, 7-8 হাজারে দিবেন? এটা কি কইলেন ভাই? জানেন ছাগল পালতে আমগো দুনিয়ার খরচ। আজকাল 7-8 হাজারের ছাগল বাচ্চাও পাইবেন না। আচ্ছা ভাই। বলে ফিরে হাঁটতে থাকলো মাহরুর। মালিক পেছনে চেঁচিয়ে বলছে, কিছু বাড়াইতে পারলে আইসেন ভাই। পরাস্ত মাহরুর। একটা চেষ্টা করতে এসেছিল, অফিসে তাড়া দিচ্ছে, ল্যাপটপ দরকার, কিনতেই হবে। সেই জন্যই টাকা জমাচ্ছিল। পুরনো এক ল্যাপটপ বন্ধুর কাছ থেকে নেওয়ার কথা ছিল। সেই টাকাটা মেয়ের খুশিতে ঢালার জন্য এসেও হারতে হয়। বাড়িতে ফিরে গেট ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছে মল্লিকা। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসলো মাহরুর। এগিয়ে এসে গাল টেনে দেয়। ঘরে প্রবেশ করতেই দেখলো মিষ্টি ঘুমিয়ে পড়েছে। পাশে বসে মাথায় হাত বুলিয়ে মল্লিকার কাছে জানতে চাইল, খেয়েছে? জোর করে 2 লোকমা খাইয়ে দিয়েছি। কষ্ট পেয়েছে মেয়েটা? মল্লিকা মাহরুরের মুখোমুখি এসে বসল, অতি সন্নিকটে। মাহরুরের প্রেমের গভীরত্বে ডুবে খোলস ছেড়েছে। লজ্জা পায় না এখন। অনেক স্বাভাবিকতা এসেছে তার মধ্যে। কাঁধের দিকে হাত রেখে উল্টে থাকা কলার সোজা করে দিল। এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, আপনিও তো পেয়েছেন কষ্ট। তাতে কি? আমি তো ওর মতো অবুঝ বাচ্চা না। বাচ্চাকালে যে কোনো বিষয় মনে গভীরভাবে দাগ কাটে। কপাল কুঁচকায় মল্লিকা। হাত সরিয়ে চুলের দিকে চলে গেল। প্লেটে খাবার নিয়ে 1 মিনিটের মধ্যে মাহরুরের সামনে এসে বসল। ভাত মাখছে। এক লোকমা মাহরুরের মুখে সামনে ধরে বলল, বেশি বেশি সব সময়। আমাদের মেয়েটা অনেক লক্ষ্মী, আগামীকালই ভুলে যাবে। এক না একদিন মনে পড়বে। চুপ থাকুন আপনি, খাবার খান। খাবার মুখে পুরে অস্পষ্ট গলায় মাহরুর বলল, ধমকাচ্ছিস আমায়? হ্যাঁ, আমি ভেবেছি এখন থেকে আমিও শিরিন বুবুর মতো হয়ে যাব। আপনাকে হাতে রাখতে হবে না। বড্ড পেকেছিস। আমি তোর হাতেই আছি, বাহু ছড়িয়ে বুকে টেনেও নিতে পারিস। আপনার কাছে যত বাজে কথা। মাহরুর তেরছা দৃষ্টি ফেলে বলল, বাজে কথা? আমাকে বেহায়ের মতন বারবার কাছে টেনে নিস, আর আমি কিছু বলতে গেলেই আমি খারাপ হয়ে যাই, তাই না?
মাহরুরের মুখ বন্ধ করতে ভাত পুড়ে দিল দ্রুত। না হয় এই লোক থামবে না। হাসতে লাগলো আর বলল, আমি বলবো, আপনি শুনবেন। আমি আপনার প্রেমিকার খাতা থেকে বাতিল হয়ে বউ হয়েছি এখন। ও অমনি আচরণ পাবেন এখন থেকে আমার কাছে। বউয়ের মতন আঁচলে বেঁধেই ঘুরাবো। ভাত গেলে মাহরুর উত্তর দেয়, তোর লজ্জা ভাঙানো হয়েছে? আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ঠিক আছে মহারানী, ঘুরান, যত ঘুরানোর। আমি আজীবন ঘুরতে রাজি। 10-12টা বাচ্চা পুরুষ হওয়ার পরও মাহরুর একজন প্রেমিক পুরুষ হিসেবেই থাকবে। 10-12টা? চক্ষু কপালে মল্লিকার। কেন কম? অলরেডি মিষ্টি আছে, তারপর আমাদের 15-20টা বাচ্চা। মিষ্টি হলো তাদের লিডার। ওদের বিয়ে দেব, নানা নানি দাদা দাদি হব, সবাইকে একসাথে বসিয়ে আমাদের প্রেম কাহিনী শোনাবো। চোখ কচলে মিষ্টি উঠেছে। পাশে ফিরতেই মাকে পেল না। অন্যদিকে ফিরেছে মাহি বাবাকে দেখার আশায়। অদ্ভুত, সেও নেই। ছোট্ট দেহ নিয়ে উঠে বসে। চোখ কচলে আবারও খুঁজল দুজনকে। একা ঘরে নিজেকে উপলব্ধি করে লাফিয়ে নেমে যায়। পর্দা সরিয়ে ছাদে পা বাড়ানোর আগেই থেমে গেল। তার মাহি বাবা দাঁড়িয়ে পাশেই বেঁধে রাখা সাদা ছাগলটাকে আদর করে খাওয়াচ্ছে তারই মা মল্লিকা। মিষ্টিকে দেখে বিশাল হাসি দিল মাহরুর। বলল, দৌড়ে আয় বাবার কাছে। খুশিতে গদগদ করতে করতে জোরে দৌড় লাগায় মিষ্টি। এক লাফে মাহরুরের বুকে এসে লেপে গেল। খুশিতে কোলে চড়ে লাফিয়ে যাচ্ছে। যত দ্রুত এসেছে তত দ্রুতই নেমে গেল। ছাগলের গলা জড়িয়ে বলল, আমার বাবু ছাগল। ঘরের লক্ষ্মী বলে যাদের আখ্যায়িত করা হয় তারা হলো নারী। হাত খরচের টাকা জমিয়ে রাখে মল্লিকা। তার আর কিসের খরচ? ওই টাকাগুলোই মাহরুরের হাতে তুলে দিয়েছে। সকালবেলা এক মুহূর্ত দেরি না করে মিষ্টির ইচ্ছে পূরণে বেরিয়ে গিয়েছিল। মল্লিকা মিষ্টির উদ্দেশ্যে বলল, কাল বাবাকে কষ্ট দিয়েছিলি মিষ্টি। দেখ, আজ তোর বাবা তোর সাদা ছাগল নিয়ে এসছে। মিষ্টি মাহরুরের কাছে গিয়ে দাঁড়ায়, কান ধরল। মায়ের সাথেও এমন করেছে অনেকবার। কান ধরে বলল, আর করব না। মাহরুর জমিনে বসে মিষ্টির গাল টেনে বলল, তোর জন্য সব কিছু সব। কোরবানি ঈদের দিন এসেছে। মিষ্টিকে প্রথম দিন থেকেই বোঝানো হয়েছে তার এই বাবু সাদা ছাগলটাকে আল্লাহ পাকের রাস্তায় কোরবান করতে হবে। ও বেশি দিন এখানে থাকবে না। সে যেন পরবর্তীতে কান্নায় না করে। মিষ্টি প্রশ্ন করে, আল্লাহ ওকে কোথায় রাখবে মাহি বাবা? মাহরুর উত্তরে বলেছিল, ওর জন্য বিশাল একটা ঘর আছে, অনেক সুন্দর, সেখানে রাখবে। ওর বাবা মার সাথে থাকবেও। কিছু সময় মন খারাপ করে বসে থাকলেও ওই শিশু মন মেনে যায় বাবা মার সম্মিলিত প্রচেষ্টায়। ঈদের দিন নিজ হাতে কোরবানি দিয়ে গোস্ত আলাদা করে মল্লিকার কাছে এনে দিল 3 ভাগ করতে। গোস্ত সামনে এনে রাখে। কিছু সময় থমকে থাকার পর দ্রুত উঠে দাঁড়ায় মল্লিকা। শাড়ির আঁচল মুখে ঢেকে বলল, বস্তুগুলো একটু দূরে রাখুন, আমার ভেতরে সব গুলিয়ে আসছে। আমাকে ভুল বুঝবেন না, আমি পবিত্র জিনিসকে অবজ্ঞা করছি না। আমার বমি পাচ্ছে। বলে দৌড়ে ওয়াশরুমে চলে গেল মল্লিকা। মল্লিকার আচরণে তফাৎ। ঘরের কাজে অনীহা ছিল না কখনো। রান্নার কাজে কাঁচা গোস্ত অনেকবার ছুঁয়েছে। আজ এমন কেন? ওয়াশরুমে গিয়েছে কয়েকবার, উসখুস ভাবটা কাটেনি। কুরবানির পর মল্লিকার এমন কথার কোনো অর্থ খুঁজে পেল না। দূরে মুখ ঢেকে দেয়ালের সাথে লেপ্টে থাকা মল্লিকাকে দেখে নিজেই হাত দেয় কাজে। দুলালো তো নেই, থাকলে বিতরণের কাজে সাহায্য করত। একা হাতে সামলে নিল মাহরুর। বিপরীত দিকে মিষ্টির মনটাও খারাপ। গালে হাত দিয়ে মাহরুরের ফোনে ছাগলের ছবিটাকে দেখে যাচ্ছে। মেনে নিলেও এখনও ভুলতে পারেনি। খানিক সময় বাদে বাদে ঠোঁট ভেঙে আসে মেয়েটির। স্পষ্ট জানিয়েছে সে এই গোস্ত খাবে না। গোস্ত বিতরণ করে মাহরুর মল্লিকার কাছে এসে বলল, রান্না বসাবি না? বিচিত্র মুখভঙ্গি করে মল্লিকা বলল, আমার কেমন যেন লাগছে মাহরুর ভাই। মাহরুরের কপালে আকস্মিক চিন্তার দেখা ফুটল। স্বল্প বিচলিত কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে? তোর কি শরীর খারাপ? জানি না, ঘাড় ব্যথা হচ্ছে, ভেতরে সব গুলিয়ে আসছে বারবার। বমিও হয়েছে একটু আগে। আমার ভালো লাগছে না কিছুই। এই গোস্তের গন্ধ অসহ্য লাগছে। কপালে আঙুল ঘষে মাহরুর। বুঝে উঠতে পারল না এর কারণ কি। বলল, চন্দ্র, তোর শরীর বেশি খারাপ, ডাক্তারের কাছে যাবি? না, এখন কোনো দরকার নেই। ভাজা পোড়া খাওয়ার কারণে হয়তো এমন হচ্ছে। আমাকে টক কিছু এনে দিন, খেলে ঠিক হয়ে যাবে। লেবু খা। খেয়েছি, তেতো লাগে।
ঈদের একটা দিনে এমন অবস্থা কখনোই কাম্য নয়। মল্লিকার হাত টেনে বিছানায় বসিয়ে দিল। পিঠের পিছনে বালিশ রেখে কপালে হাত চেপে বলল, একটু চোখ বন্ধ কর, আমি দেখি কি করা যায়। আমি পোলাও রান্না করেছি, আপনি কি গোস্ত বসাতে পারবেন? বিশ্বাস করেন, আমার এমন অদ্ভুত না লাগলে আমি কোনোদিন আপনাকে দিয়ে রান্না করাতাম না। চোখের কোণে এক বিন্দু জল জমে আছে। মাহরুর বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে নিল। ঘরের কাজ তো সে একাই সামলায়, একদিন না হয় মাহরুর দায়িত্ব পালন করুক। সান্ত্বনাদায়ক বাক্যে আওড়ায়, তুই বিশ্রাম কর, আমি সব সামলে নিব। ভাবুক ভঙ্গি মাহরুরের। অসুস্থতা অস্বাভাবিক কিছু নয়, আসে আবার চলে যায়, তারপরও উদ্বেগপূর্ণ। অসুস্থ প্রিয় মানুষকে দেখতে কার চোখে সয়। রান্না বসালো, একেবারে হালকা আঁচে গোস্ত বসিয়ে এক দৌড়ে গোসল করতে চলে গেল। সময় নেবে না বেশি, ততক্ষণে রান্না হতে থাকুক। মিনিট 10-এর মধ্যে ফিরে এসেছে মাহরুর। ভেজা চুলে তোয়ালে চালাতে চালাতে মল্লিকার পানে চোখ পড়ে। ঘুমিয়ে গেছে, সাথে মিষ্টিও। ঢাকনা তুলে গরম গরম তরকারির ঘ্রাণে তুষ্ট হলো। কোনো উৎসব খাবার স্বাদ বুঝে দ্বিগুণ হয়। পোলাও গরম করে মিষ্টি আর মল্লিকার কাছে গিয়ে ডাকতে শুরু করে, বলে, মিষ্টি, চন্দ্র, উঠে যা, খেয়ে তারপর ঘুমোস। সম্পূর্ণ ঘুমে আচ্ছন্ন ছিল না। মাহরুরের এক জায়গায় চোখ মেলে চেয়েছে। পেটে খিদে, সকাল থেকে না খাওয়া। মল্লিকা ভাবলো এবার একটু খেয়ে নেবে। মুখে স্বচ্ছ পানির ঝাপটা দিয়ে এসে বসে। মাহরুর বড় থালে খাবার নিয়ে হাজির। বোঝা গেল এই একই থালে খাবে তারা তিনজনা। গামছানায় মুখ মুছে মাহরুরের কাছে এসে বসলো। বলল, আজকে আপনার উপর অনেক চাপ পড়ে গেল না? আমার শরীরটা যদি ভালো থাকতো তাহলে আর এই কষ্ট করা লাগতো না আপনার। মাহরুর উত্তরে বলে, বাদ দে না চন্দ্র, একদিন না হয় করলাম, আমার দায়িত্ব আছে না তোর যত্ন নেওয়ার? তোকে অসুস্থ অবস্থায় কাজ করাবো? খাইয়ে দেবেন? স্মিত হাসে মল্লিকা। হ্যাঁ আয়। কয়েক দানা মুখে তুলেছে সবে, গলা দিয়ে নামলো না। বুক ধড়ফড় করছে মল্লিকার। অস্থিরতা বেড়ে যাওয়ার আগে দৌড়ে গিয়ে মুখ থেকে খাবার ফেলে কুলে করে আসলো। এসে হাঁপিয়ে বলল, আমি খেতে পারবো না, আমার অস্বস্তি হচ্ছে। পূর্বের তুলনায় উদ্বেগ বৃদ্ধি পায় মাহরুরের। প্লেট থেকে হাত ছড়িয়ে মল্লিকার সামনে দাঁড়িয়ে বলে, তোর প্রেশার নেমেছে বোধহয়, একটু খাবার মুখে তুলতে পারবি না? তারপর প্রেশার মেপে আসতাম। পারবো না, ভালো লাগছে না। কাদো গলায় উত্তর দেয় মল্লিকা। ঠোঁট ভেজায় মাহরুর। পরপর চিন্তা চেতনায় ওষ্ঠে কামড়ে ধরল। কি করবে? পরপর ভেবে নিল আগে প্রেশার মাপুক, তারপর বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো যাবে। মল্লিকাকে বসতে দিয়ে মিষ্টির দিকে এগিয়ে গেল। যত দ্রুত সম্ভব ওকে খাইয়ে দিয়েছে। মিষ্টি খেতে চাইল না প্রথমে। ওর সাদা ছাগলের গোস্ত সে কিছুতেই খাবে না। অনেক মিথ্যে অজুহাতে 15 মিনিট সময় পার হয়। মল্লিকা কপালে হাত ঠেকিয়ে বসে আছে। কাপড় বদলে নিয়ে মাহরুর বলল, চল প্রেশার মাপতে যাব, সাথে ডাক্তার দেখিয়ে আসবো। নিভু নিভু চক্ষু জোড়া চায় মাহরুরের দিকে। দুর্বল অনুভব করছে, বলল, এই ঈদের ছুটিতে কোথায় পাবেন ডাক্তার? আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। ঘরে বসে না থেকে ডাক্তার দেখানো উচিত, ওষুধ নিতে হবে। তোর চোখ মুখ ডেবে গেছে, দ্রুত আয়, তর্ক করবি না, করলেও আমি শুনবো না। মিষ্টিকে রহিম চাচাদের ঘরে রেখে রওনা হয় মল্লিকা এবং মাহরুর। পাশের দোকান থেকে একটা আচারের প্যাকেট কিনে নিয়েছে। বাহিরের আবর্জনায় গন্ধে মল্লিকার অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছিল। কোনো রকম রাস্তা পেরিয়ে আসলো হাসপাতালে। কোনো ফার্মেসি খোলা নেই, ঈদের ছুটিতে বন্ধ, শুধু হসপিটালে 24 ঘন্টা সেবা পাওয়া যায়। মোটামুটি জনসমাগমহীন হাসপাতাল, অনেক স্টাফ এবং ডাক্তার ছুটিতে। ভাগ্যক্রমে একজন ডাক্তার পেল। দ্রুত সিরিয়াল দেয় মাহরুর। 4 জনের পরে তার সিরিয়াল। মল্লিকার হাত শক্ত করে ধরে বসে আছে। সমস্যা বলেন। 15 মিনিট অপেক্ষার পর ডাক্তার তাড়াহুড়ায় প্রশ্ন ছুড়লেন। দেখে বোঝা গেল তারা আছে তার। যতই হোক ঈদের দিন, পরিবারের টান আছে নিশ্চয়ই। স্যার, আমার স্ত্রী মল্লিকা, বমি হচ্ছে, ঘাড় ব্যথা, কোনো খাবারের ঘ্রাণ সহ্য করতে পারছে না, খেতেও পারছে না। ডাক্তার প্রশ্ন করলেন, জ্বর আছে? এবার মল্লিকা বলে উঠল, জি না, জ্বর নেই, তবে ভেতরে অনেক অস্থির লাগছে, বমি বমি ভাব আর দুর্বলও লাগছে। আসুন প্রেশার মাপবো। ডাক্তার প্রেশার মাপলেন। হার্ট রেট, পালস রেট, ওজন সবই চেক করলেন। সরাসরি প্রশ্ন করে বসলেন,
এই মান্থে পিরিয়ড হয়েছে? পুরুষ ডাক্তারের কাছে এমন প্রশ্নে মাথা নুয়ে ফেলে মল্লিকা। আড়ষ্ট হলো লজ্জায়। গ্রামের মেয়ে সে, সেখানে এসব বিষয়ে খোলামেলা আলোচনা চলতো না, লুকিয়ে বেরোতো সবার কাছে। সেই স্বভাবটাই রয়ে গেছে। পাশাপাশি মস্তিষ্কে আরও একটা চিন্তা চেপে বসলো। এই পরিস্থিতির মধ্য দিয়ে আগেও গিয়েছে। বলুন, পিরিয়ড হয়েছে? মাহরুর আশ্বাস দেয়। মল্লিকা নতজানু হয়েই বলল, এই মাসে এখনো হয়নি। প্রেগনেন্সি টেস্ট দিচ্ছি, করিয়ে জানাবেন আমায়। আমি রাতে আবার বসবো, আশা করি ততক্ষণে রিপোর্ট পেয়ে যাবেন। ডাক্তারের কথা শুনে পিত্তি জ্বলে উঠেছিল। মিষ্টি জন্মের আগেও ঠিক এই কথাটাই জানতে চেয়েছিল ডাক্তার। যা সন্দেহ করলো তাই। মাহরুর এর কি প্রতিক্রিয়া সেটা দেখার সুযোগই মিলল না। মল্লিকা নিজের চিন্তায় মগ্ন। বেরিয়ে এসে টেস্ট করিয়েছে। আপাতত মাহরুর চুপচাপ আছে। শুধু কাউন্টারে কথা বলেছে টেস্ট করানোর জন্য। একটু পরপর মাথা চুলকাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক চাইছে তোতা পাখির মতন। এখনও তার মস্তিষ্ক হয়তো ধারণ করতে অক্ষম। মল্লিকাকে চুপচাপ বসে থাকতে দেখে মাহরুর মুখ খুলল। জানতে চেয়ে প্রশ্ন করল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।